মানে একটু ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ড উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। আপনি অভয় দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি প্রশ্নটা আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার অনুমতি কারোই নেওয়া লাগে না, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। আমি জিনিসটা বলি। আচ্ছা, ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন, যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয় শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে আপনি যখন একটু সময় দিলেনি। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে সেটা ওয়াকার যাকে ঠিক করে দিছে তারা পাস করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম, যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে জিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফ এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার বক্তব্যটা অনুযায়ী ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, দুর্নীতিবাজ তারেক রহমান। আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে। 2026-এর ইলেকশনের কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে কেন বলেছিলাম সেই জবাবটা ফ্রি এন্ড ফেয়ার হয় নাই, ফ্রি এন্ড ফেয়ার হয় নাই। ওয়াকার সাহেব যাকে চাইছেন নিতে হবে, ওয়াকার সাহেব যাকে চাইছেন, একটু ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ড উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না, আমি ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে না, 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে। ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে কি বলেন? মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি 5 তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে করেন যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন করেন। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি প্রশ্নটা আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার অনুমতি কারোই নেওয়া লাগে না, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা, ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন, যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয় শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা? এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে। আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আপনি কি আরেকটু পরিষ্কার করবেন? মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে?
শফিক সাহেব কি জি, বলেছেন? engineering হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন, দেশের স্থিতি আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব সব কথা করেছেন। তো আর উনি সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন কথাটা যে এভাবে বলেছেন। উনি বলতেছেন যে হ্যাঁ, তারেক সাহেব বাংলাদেশে ইলেকশন তারেক সাহেবকে ওয়াকার সাহেব ক্ষমতা বসাইছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই জন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাতে ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, আর এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না। আমার কাছে মনে হয় যে আমি একটু পুরনো কথায় ফিরে আসি, তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব, আপনি দেখেন, আপনি কিন্তু একদম স্পষ্ট বলতেছেন ইয়েস নো। ওই ব্যক্তি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন, আপনি যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে, এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব এই বলয় ডিপি থাকে। স্টেটের পার্ট, যেমন মিডিয়া, এই ডিপি স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে পারবো না। ডিপ স্টেট কেন আমি প্রশ্ন করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথা থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে। তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা হজম পাঠাইলে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই করে গড়ে গেছে। তুলতে চেয়েছে। উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে। কারণ উনি কাকে অসম্মান করা হয়েছে? না, সম্মান অসম্মান আমি উজ্জ্ব করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি কিন্তু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না, এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনিই বলেন। না, 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন রাজপথ থেকে, প্যাকেট ছাড়াও অনেকে গেছেন। আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়া অনেকে গেছে, হ্যাঁ প্যাকেট ছাড়া অনেকে দৌড়ায়,
ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস। এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখন এটা পাকিস্তানে আছে, বাংলাদেশেও এটা প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাতে ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাতে ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাতে ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাতে ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না, আপনি বলছেন কেউ প্যাকেট গেছে, কেউ প্যাকেট ছাড়া গেছে, আপনি মানে কেউ স্বেচ্ছায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ নিজের ইচ্ছা গেছে, কে গেছে নিজের ইচ্ছা? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে আপনি এরকম বললেন যে এই হাফিজকে দিয়া, আপনি এরকম বলছেন এই মেজর হাফিজকে দিয়া কি করাবে সেইটাও জনগণকে নজর রাখতে বলতেছি, এইটা একটু ব্যাখ্যা করবেন, মানে মেজর হাফিজকে দিয়ে কি করাবে? এটা একটা ভালো জিনিস আপনি উত্থাপন করেছেন। প্রথমত হলো আমাদের এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি, উনি হলো একজন ক্যান্টনমেন্টের মানে ব্যাকগ্রাউন্ডের লোক। তো ফলত এখন যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো কিছু, এটা আমরা আগেও বলেছিলাম যখন ওনাকে স্পিকার বানানো হয়েছে, তখনই যদি চুপ্পুকে ধরেন হুট করে চুপ্পু চলে গেল, অথবা জনতা গিয়ে বঙ্গভবন ঘেরাও বললো যে না ঠিক আছে আমরা শেখ হাসিনা চুপ্পুকে চাই না, তখন রাষ্ট্রপতি কে হইতো? মেজর হাফিজই তো হইতো, মানে বাই দ্য কনস্টিটিউশন। এখন বিএনপি সরিয়ে তাকে মেজর হাফিজকে দিয়েছে, এবং মেজর হাফিজকে যখন দিয়েছে, উনি যখন ওইখানে মেজর হাফিজ অটোমেটিকলি হইছেন, মেজর হাফিজকে রাষ্ট্রপতি দেওয়া হয় নাই, রাষ্ট্রপতি না থাকলে স্পিকার অটোমেটিক রাষ্ট্রপতি হন। মানে স্পিকার না বানাইলে তো উনি হইতো না, মানে ও স্পিকারটাই বানানো হয়েছে রাষ্ট্রপতি করার জন্য। আচ্ছা, তো স্পিকারটা বানানোই হয়েছে এই জায়গাটা হলো একজন রাখার জন্য। এখন মেজর হাফিজ যিনি আছেন, উনি কিন্তু ওই সময় প্রথমত হলো উনি যে দলটা করেছেন এটা সঠিকভাবে হলো, মানে ওনার, আমি যদি ইন্টিগ্রেটেড জায়গাটার কথা বলি, ওই সময় কিন্তু উনি সংস্কারবাদী একটা জিনিসের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে অনেক কথা এসেছিল, আমি সেগুলোতে না যাই, এটা তাদের দলের ইন্টারনাল বিষয়। উনাকে লাইন আপটা এভাবে করা হয়েছিল, এবং পরবর্তীতে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। অস্থায়ী রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলা বিল যাবে এখানে, হেড অফ দ্য স্টেটের অনেক জায়গায় সাইনিং পাওয়ার থাকে। আমি জনগণকে বলেছি সেই জায়গাটা স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, সাথে এমন কোন ধরনের বিল বা সাইনিং বাংলাদেশের জনগণের চলে না যায় যেটা হলো জনগণের স্বার্থের হিতে বিপরীত হইতে পারে, বা জনগণের সেটা রাজনৈতিক নেতা হিসেবে সেটা আপনি অবশ্যই আমাদের রাজনৈতিক নেতা হিসেবে এটা বলবেন। কিন্তু মিলিটারির সাথে সম্পর্কটা কি মেজর হাফিজের? উনি একসময় মিলিটারিতে কাজ করছেন, তাই? অবশ্যই, এটা তো প্রত্যেকটা জায়গায় মিলিটারিতে তার এখনো প্রভাব রয়ে গেছে। মিলিটারি তো প্রভাব থাকবেই। ধরেন আপনি সেই কবে তৎকালীন আপনি বিসিএস এ গিয়েছিলেন, তো আপনার কি বন্ধু বান্ধব? আমার বন্ধু বান্ধব আছে, প্রভাব না, আড্ডা দিলেন, প্রভাব নাই। ওরা হয়তো প্রভাব পায় নাই, এই জন্য যদি প্রভাব পাইতো। আমার যারা ব্যাচমেট তাদের মধ্যে 35 জন এখন এডিশনাল সেক্রেটারি। এই 35 জন এডিশনাল সেক্রেটারি, বাকি সবাই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, এবং তারা সবাই ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু প্রভাবেই আসেন। আমার কোনো প্রভাব নাই। এবং মেজর হাফিজের কথা যদি আমি বলি, মেজর হাফিজ রিটায়ার্ড হয়েছেন 70-এর মাঝামাঝি সময়, তার এখনো মিলিটারি। আপনার যদি কোনো প্রভাব না থাকে, ইফ ইউ কাম টু দ্য এনি গভর্নমেন্ট পোস্ট, যেমন বিএনপি দিয়ে দিল যে এডিশনাল সেক্রেটারি একজনকে নিয়োগ দিল রিটায়ার, অথবা বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম চালু করা হয় যে যারা হলো মানে এই বিষয়ে এক্সপার্টিস আছে তাকে গভর্নমেন্টের কোনো পোস্টে নিয়ে আসবে, যেটা বিদেশে অনেক জায়গায় আছে। অবশ্য আমরাও সেটাতে বিশ্বাস করি, এরকম হলে খুব ভালো হতো, তাহলে অনেক দক্ষ লোককে অ্যাকোমোডেট করা যাইতো হলো গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন আপনি আসলেন, আপনি আসার পরে হলো আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন, তখন আপনি চিনবেন না এখানে কে ভালো কে খারাপ, আপনার ব্যাচমেট হিসেবে কারা ভালো ছিল, কার নৈতিকতা ভালো। অবশ্যই তখন আপনি যখন এই পোস্টটাতে চলে আসবেন, আপনি দায়িত্বে চলে আসবেন, কোনো একটা সরকারি দায়িত্বে, তখন আপনার ওই জায়গায় অ্যাক্সেসের একটা সুযোগ সুবিধা থাকবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস পোর্ট্রেট হয়ে যাচ্ছে যে আই এম দ্য against the military. I am not the against the military, because military is the only viable option to save our country now. Because আমাদের রাষ্ট্রের যতগুলা যেই ধরনের আমাদের সার্বভৌমত্ব আছে সেই জায়গাতে we salute them. আমি আপনার মিলিটারির প্রতি ভালোবাসা বা মিলিটারির প্রতি আপনার অ্যাবসলিউট রেসপেক্ট, সেটা আমি বলতেছি না। আমি শুধু 2 পয়সা দিই, আমি মানে 2 সেন্টস
সেটা হচ্ছে মেজর হাফিজের সাথে যেসব আর্মি অফিসাররা দূরবর্তীভাবেও কাজ করছেন তারাও রিটায়ার্ড লং টাইম ব্যাক। মেজর হাফিজের আর্মিতে কোনো প্রভাব প্রতিপত্তি প্রতাপ আসে আমি শুনি নাই। আমার বন্ধুরা সেনাবাহিনীতেও কাজ করেন, তারা মেজর জেনারেলের ব্যাচ পড়েছেন কিছুদিন আগে। আমি জানি যে তাদের মধ্যে মানে কেউ আসলে মেজর হাফিজকে কোনোদিন চাকরিতে দেখেন নাই, কারণ আমরা শিশু তাদের কাছে। ইভেন দিস মেজর জেনারেলস ওয়ার নট ইন সার্ভিস রিমোটলি, অনেকের জন্ম হয়েছে সেই সময়। তো সো এইটা আমি 2 পয়সা দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু না আপনি আপনার মানে যখন একজন আর্মি পার্সন থাকে, সাধারণত যে কোনো সৈনিক বা যে কোনো অফিসার যখন অনেক সিনিয়র থাকে তাকে রেসপেক্ট করে। আপনি দেখেন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া যে বিএনপি যে দলটা আছে, এটার প্রতি এখন একটা ক্যান্টনমেন্টের একটা ভালোবাসা কাজ করে। যেমন বেগম জিয়াকে ওনারা সম্মান করতো, কেন করতো? যে মেজর জিয়া, শহীদ জিয়াউর রহমানের কারণে। একই সম্মান তো তোদের রসনের সাথেও পাওয়ার কথা ছিল, পাইছেন? এখন সম্মানটা হলো কে কোন ক্ষেত্রে দিয়ে নিয়ে ব্যবহার করে, সেই জায়গাটা থাকে। নট বিকজ তিনি সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধানের স্ত্রী হিসাবে বেগম জিয়া সম্মান পান নাই। আমার মতে বেগম জিয়ার জন্যই সম্মান পাইছেন। সেনাপ্রধানের স্ত্রী রসের সাথে ছিলেন। এটা সর্ব জায়গায় থাকে।